দু-তিন দিন আগে টি স্পোর্টস ফেসবুকে একটা ছবি শেয়ার করছে। আমাদের ন্যাশনাল টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে যে ফটোশ্যুট করছে তার একটা ছবি দিয়ে টি স্পোর্টস লিখছে যে যাদের উপরে তাকিয়ে আছে 18 কোটি মানুষ। আমি জানি না সংখ্যাটা 18 কোটি না 20 কোটি, কিন্তু লোকজন যেটা করতেছে এটা নিয়ে একটা বিরাট মজা হচ্ছে। লোকজন ওই স্ক্রিনশটটা নিয়ে ওখানে পোস্ট করে বলতেছে যে এটা 17,99,99,99 হবে, কারণ আমার এটা থেকে বাদ দেন। এরকম প্রচুর লোক নিজেকে এখান থেকে বাদ দিচ্ছেন। যতজন অলরেডি ফেসবুকে বাদ দেওয়ার ঘোষণা দিচ্ছেন তাতে আমার ধারণা কোটিখানে কমে গেছে, মানে 18 কোটি সমর্থকের থেকে 17 কোটিতে নেমে আসছে। এখন আমি একটু অন্যভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে সংখ্যাটা নামতে থাকুক। সংখ্যাটা নামতে নামতে যখন 2-4 জনে এসে দাঁড়াবে তখনও আমি একটু জোর গলায় বলবো যে এই 15 জনের উপরে আমি ভরসা রাখতে চাই। একে নেমে গেলেও আমি নিশ্চয়ই দেশে থাকবো, যদি বেঁচে থাকে আমি এদের উপরে ভরসা রাখতে চাই। সবচেয়ে বাচ্চাদের, সবচেয়ে অযোগ্যদের যখন আপনি লাল সবুজ জার্সি পরে কোথাও পাঠাবেন, আমরা জানি যে ওরা কিচ্ছু পারবে না, একবারে সব ম্যাচ হয়তো হেরে ফিরবে। তারপরও আমার যখন মনের ভিতর থেকে ভরসা করার কথা বলবেন, ওই লাল সবুজ জার্সিগুলোর উপরে ভরসা করব। ওই জার্সিগুলো কারা পরে আছে এটা আমি লক্ষ্য করব না। ওইগুলো গ্লেন ম্যাকগ্রা পড়ছে, ওয়াসিম আকরাম পড়ছে, নাকি সচিন টেন্ডুলকার পড়ছে, নাকি আমাদের একেবারে সো কল্ড অযোগ্য বাচ্চারা পড়ছে, কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের ভরসা করতেই হবে। টি স্পোর্টসের কথাটাই আমরা মানি। আমরা 16 কোটি মানুষই আসলে ভরসা করতে হবে। সেই জায়গাটায় আমাদের লিটন দেখায় দিচ্ছে ছোট্ট একটা স্ট্যাটাস দিয়ে যে কিভাবে টিমের পাশে থাকতে হয়। এই মুহূর্তে টিমের পাশে থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই, মানে আর কোনো উপায় নাই। টিম তো রওনা হয়ে গেছে, টিমকে এখন খেলতে হবে। ফলে টিম ওইখানে কি করবে এটা আলাদা কথা, সেটা নিয়েও আজকে কথা বলবো একটু, যে টিমের পক্ষে আদৌ কিছু করা সম্ভব কি না। সম্ভব হোক বা না হোক, এখন টিমের পাশে না থাকে আপনি কি করবেন? আপনি বাংলাদেশি, আপনার কি উপায় আছে দল বদল করার? আপনি দল বদল করে ইন্ডিয়া বা পাকিস্তানে চলে যাবেন বা অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এটা তো ক্লাব ক্রিকেট না ভাই, যে আপনি দল বদলাবেন। কোনো উপায় নাই। যতই খারাপ লাগুক, যতই বিরক্ত লাগুক, আপনি দিন শেষে বাংলাদেশ, আপনি দিন শেষে বাংলাদেশি। আপনি বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে বাধ্য। দেশপ্রেমের কথাটা তো বাদ দেন, আপনার আর কোনো উপায় নাই, কোথাও যাওয়ার উপায় নাই। আপনি হয়তো তিউনিসিয়া থাকেন, আপনি হয়তো আমেরিকা থাকেন, কিন্তু এন্ড অফ দি ডে আপনার জায়গা ওই লাল সবুজ জার্সিটা। তো সেই ব্যাপারটা, এইসব আবেগের কথা একটু বলবো, তার চেয়ে বেশি একটু বলতে চাই যে আসলে এই টিমটার উপরে আমরা রিয়েলিস্টিকভাবে কতটা বাজি রাখতে পারি। দেখেন, একটা জিনিস শুরুতে আমাদের মানতে হবে যে এটা এখন আমাদের বেস্ট অ্যাভেলেবেল টিম। হ্যাঁ, এই টিমের 3টা জায়গায় আমিও বিরোধিতা করছি। যখন দল ঘোষণা হয়েছে আমিও বলছি যে ইমন পারভেজের জায়গায় বিজয় অথবা জাকির, এদের কাউকে নেওয়া উচিত ছিল। অবশ্যই উচিত ছিল। ইমন পারভেজকে নিয়ে এই ঝুঁকিটা নেওয়া ঠিক হয় নাই। যদি তাকে মাঠে নামতে হয় তাহলে একটা বিপদ হয়ে যেতে পারে। দ্বিতীয় কথা, আমি মনে করি নাসুমের চেয়ে যে কন্ডিশনে খেলা হবে, দুবার পিচ বাদ দিলে বাকি 2টা ম্যাচে আমাদের মাহাদিকে খুব দরকার ছিল। তৃতীয় কথা, আমি মনে করি মুস্তাফিজের চেয়ে ওই দুবার পিচ বাদ দিলে বাকি 2 ম্যাচে হাসান অনেক জরুরি ছিল। যাই হোক, এখন টিম নিয়ে সমালোচনা, এদের প্রতি ক্ষোভ, রাগ সব আছে ভাই, সব আমাদের বুকের মধ্যে আছে। কিন্তু মানতে হবে যে এই মুহূর্তে আমাদের এর চেয়ে ভালো খেলোয়াড় নাই। আমাদের একটা জেনারেশন ছিল যারা অ্যাকচুয়ালি প্রায় 8-10 বছর আগে তাদের সেরা সময়টা পার করে আসছে। ফলে এই মুহূর্তে আমরা কোথায় পাবো? আমরা কি ভাড়া করে খেলোয়াড় আনতে পারবো? আমাদের যা অ্যাভেলেবেল আছে এর ভিতর থেকে সেরা কয়জনরে পাঠাতে হবে এবং তাদের ওই ফিল্ডটা দিতে হবে যে ইউ আর দ্য বেস্ট, তোমাদের পাশে আমরা আছি। হ্যাঁ, তোমাদের আগের জেনারেশন 2015 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলছে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে, সেগুলো একটা দুটো ম্যাচ খেলেই জিতছে। তোমাদের এবার দ্বিতীয় রাউন্ডে যেতে গেলে কমপক্ষে দুটো অনেক বড় ম্যাচ জিততে হবে। তারপরও আমরা বিশ্বাস করি এটা তোমরা পারবা। এই সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প আমাদের নাই। এখন কথা হচ্ছে, সাপোর্ট তো আমরা দিব, সবাই দিবে। এখন যতই আমরা রসিকতা করি, এন্ড অফ দি ডে যে সময় খেলা শুরু হবে দেখবেন রাস্তার পাশে, টিভি শোরুমগুলোর সামনে হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকবে। ওই দিন সন্ধ্যাবেলায় 3টা থেকে খেলা শুরু হবে, তো দেখবেন ওই দিন দুপুর থেকে অনেকটা কারফিউর মতো অবস্থা হয়ে গেছে। দুপুর থেকে সবাই ইন্ডিয়ার বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন বাসায় চলে যাবে, অফিস ফাঁকে দিয়ে খেলা দেখবে। আমিও হয়তো তাই করব, আপনারাও তাই করবেন। ক্লাসে যাবেন না ওই দিন, ক্লাসে গেলে আগাম চলে আসবেন, 3টার আগে চলে আসবেন, নতুবা বন্ধুর বাসায় যাবেন, নতুবা হলে সবাই মিলে একসঙ্গে খেলা দেখবেন। আপনারা কেউ তো শেষ পর্যন্ত ত্যাগ করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আমরা কি আশায় খেলা দেখব? একটা তো আছে, আমার টিম খেলতেছে। ওই যে 90s পর্যন্ত আমরা দেখছি না, 90s কেন, 2006 পর্যন্ত আমরা দেখছি।
আপনারা দু একজন যদি আমার জেনারেশনের হন, তারা তো বছরের পর বছর কোনো আশা ছাড়া টিভির সামনে বসছেন। আপনারা জানতেন হারবো। তারপরে দেখছেন। এবার হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওইটা জেনে শুনে খেলা দেখব। দেখেন দুর্ভাগ্য কাকে বলে? আমাদের টিমটা যেমন গোল্ডেন একটা টিম না, সে একই সঙ্গে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পড়ছিও টাফেস্ট গ্রুপটায়। মানে আমাদের গ্রুপের বাকি যে ৩ প্রতিদ্বন্দ্বী, এই ৩ প্রতিদ্বন্দ্বী কিন্তু ৩ জনই এই চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার। নিউজিল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া ৩ জনই চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার। ফলে এদের কাউকে বিট করে বা একাধিক দলকে বিট করে সেকেন্ড রাউন্ডে যাওয়া, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। বিপরীতে ধরেন আমরা যে আফগানিস্তান যে গ্রুপে পড়ছে, ওই গ্রুপটায় যদি পড়তাম এবং আমাদের সামনে যদি আফগানিস্তান আর সাউথ আফ্রিকারে পাইতাম, এই যে কন্ডিশন, এই যে পিচ, মানে সাবকন্টিনেন্টের কন্ডিশন পিচ, এখানে আফগানিস্তান আর সাউথ আফ্রিকারে হারানো তো খুব বড় কোনো ম্যাটার বলে আমার কাছে মনে হয় না এই কন্ডিশনে। ফলে আমার মনে হয় যে আমাদের একটু ভাগ্যটাও ফেভার করে নাই, কঠিন গ্রুপে পড়ছে। তবে বীররা কঠিন লড়েই যেতে। সেক্ষেত্রে আমরা একটু প্র্যাকটিক্যাল ইকুয়েশনটা দেখি। আসলে কি আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়া সম্ভব? এখন ধরে নিচ্ছে সেকেন্ড রাউন্ডে যাইতে গেলে আমাদের ২টা ম্যাচ জিততে হবে। প্রথমত হচ্ছে একবারে ফার্স্ট ম্যাচ থেকেই শুরু করতে হবে। ওই যে বাসর রাতেই বিড়ালটারে মেরে দিতে হবে। আমাদের সবচেয়ে ভালো চান্স হচ্ছে দুবাইতে ইন্ডিয়ার বিপক্ষে। শুনলে একটু চমকে উঠতে পারেন, কিন্তু রিয়েলিটি হচ্ছে সবচেয়ে ভালো চান্স। ১ নাম্বার হচ্ছে দুবার যে পিচে খেলা হবে, যদি আমরা সবাই মিলে ভুলভাল না করে থাকি, তাহলে এই পিচ আমাদের স্যুট করবে। দুবাইতে সবসময় স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকে। আর স্পিনারদের জন্য বাড়তি কিছু থাকা মানে ওখানে মুস্তাফিজের জন্য বাড়তি কিছু থাকা। মানে বল উইকেটে একটু গ্রিপ করবে। বল যদি উইকেটে গ্রিপ করে তাহলে আমাদের ৩ জন বোলার দুর্দান্ত করবে। মিরাজ, নাসুম, মুস্তাফিজ ৩ জনই ভালো করার কথা। কারণ মিরাজের মূল ব্যাপারটা তো ওই যে স্লোয়ার কাটার। স্লোয়ার কাটারে আমি সবসময় বলি যে ইটস কাইন্ড অফ স্পিন। আসলেই কিন্তু কাইন্ড অফ স্পিন। আমি কি বলছি কখনো বুঝায়? যাই হোক, এই যে ৩ জন বোলার যারা উইকেটে বল গ্রিপ করলে একটু ভালো করতে পারে, ৩ জন ৩০ ওভারে ভালো করলে কিন্তু আমরা প্রতিপক্ষের রানটারে বেশ চাপায় রাখতে পারি। সেই সঙ্গে ওই ম্যাচে ২ পেসার হিসাবে যারাই নামুক, তানজিম সাকিব, নাহিদ রানা বা তানজিম সাকিব, তাসকিন তো থাকবেই। তাসকিনকে তো লিড করতে হবে। ও যেকোনো উইকেটে প্রয়োজন। মানে তাসকিনের সঙ্গে যেই থাকুক, সব মিলে আমরা কিন্তু ওদের ব্যাটিং অর্ডারটারে চেপে ধরতে পারি। পাল্টা যদি দেখেন যে ইন্ডিয়ার গত কয়েক বছরের যে ম্যাজিক, এই ম্যাজিকটা বিশেষ করে ওয়ানডে এবং টেস্টে। টি-টোয়েন্টিতে আবার অন্য ব্যাপার। ওদের যে কে ম্যাজিক এটা বের করা খুব কঠিন। টি-টোয়েন্টিতে ওদের এক গাদা ম্যাচ উইনার। ওয়ানডেতেও ম্যাচ উইনার কম তা আমি বলতেছি না। কিন্তু ম্যাজিকটা কিন্তু বুমরা। এবং বুমরার ক্ষেত্রে শুধু ওর বোলিং না, ওর নামটাও এখন একটা ম্যাটার করে। বুমরা বল করতে আসতেছে ওই ভুতুড়ে অ্যাকশনে দৌড়ায় আসতে দেখলে অনেক ব্যাটসম্যান এমনি প্যানিক করে। ফলে বুমরা নাই, ইটস এ রিলিফ। অ্যাটলিস্ট আপনাকে ১০টা ওভার প্যানিকের মধ্যে কাটাতে হবে না। ও উইকেট কি পাবে না পাবে সেটা আলাদা কথা। আমি মনে করি আমাদের বেস্ট চান্স ইন্ডিয়ার বিপক্ষে। এবং যেহেতু খেলাটা দুবার উইকেটে, দুবার উইকেট ওদের যত স্যুট করবে আমাদের তার চেয়ে ১ ইঞ্চি হলেও বেশি স্যুট করবে। এবং ওদের ব্যাটিং অর্ডার নিয়ে একটু ঝামেলা আছে। যদিও রোহিত ভালো ফর্মে ফিরে আসছে এই লাস্ট সিরিজটায়, তারপরও তারপরও ওদের টপ মিডল অর্ডার খুব ভালো ক্লিক করতেছে এই দাবি করা যাবে না। আজ এ রান পাচ্ছে, আজ ও রান পাচ্ছে, তারপরে টিমের মধ্যে একটু অসন্তোষ আছে। যারে দলে রাখার কথা অভিষেক করায়, জয়সওয়াল রে বসায় দেওয়া, অমুক তমুক, এগুলা মিলে ওদের একটু অসন্তোষ আছে। এবং গৌতম গম্ভীর এখনো পর্যন্ত টিম সামলাইতে পারে না। এই চান্সটা আমাদের নিতে হবে। ২০০৭-এ আমরা যখন ইন্ডিয়ারে হারাই, ওই ইন্ডিয়া টিম আপনার মনে আছে টিমটা কি ছিল? ইন্ডিয়ার যে গ্রেটেস্ট ৫, ফ্যাবুলাস ৫, তারা কিন্তু ওই টিমে সবাই ছিল। না, লক্ষণ ছিল না। কিন্তু গ্রেটেস্ট ৪ তো ছিল। তারপরেও গ্রেগ চ্যাপেল টিমটারে আউলায় ফেলছিল দেখে আমরা ওই চান্সটা নিতে পারছিলাম। এটা তো মানতেই হবে যে ইন্ডিয়ান টিমটা আউলানো ছিল। ঠিক একই অবস্থায় আছে ইন্ডিয়ান টিমটা এখন। মানে হুটহাট করে জিততেছে, আবার হুটহাট করে কোলাপস করে পড়তেছে। এই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলো, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলো। সব মিলে ওরা ভালো অবস্থায় নাই। এই চান্সটা নিতে হবে। হ্যাঁ, এরকম অবস্থায় উল্টে ওরা ভয়ানক কামড় দিতে পারে। সে ভয় তো থাকবেই। তারপরেও ইন্ডিয়া আমি মনে করি আমাদের সেরা শিকার। একদম ইন্ডিয়াকে স্বীকার করতেই হবে। এইটা যদি মেনে নেই তাহলে বাকি থাকবে আমাদের রাওয়ালপিন্ডিতে ২ টো ম্যাচ। দুবাইতে খেলে আমাদের চলে যেতে হবে রাওয়ালপিন্ডিতে। কারণ রাওয়ালপিন্ডিতে আমরা কদিন আগে টেস্ট খেলে আসছি, আপনারা দেখছেন যে একেবারে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট। মানে আমি কথায়, কথায় যেটারে পিচ ঢালা সড়ক বলি, সে পিচ ঢালা সড়ক। এখন ওরা লাস্ট যখন টেস্ট খেলছে রাওয়ালপিন্ডিতে, তখন কিন্তু ওখানে একটু টার্ন যোগ হয়েছিল। বল মোটামুটি গ্রিপ করে। আমি এক্সপেক্ট করতেছি না যে এখানে ওয়ানডে এবং আইসিসি ইভেন্ট, এটাতে ওরা উইকেটে কিছু রাখবে।
সাধারণ ধারণা, এবং আমি পত্রপত্রিকা যতদূর পড়লাম, পাকিস্তানিদের সঙ্গে টুকটাক যা কথা বললাম পাকিস্তানি জার্নালিস্টদের, সবাই বলতেছে হাইওয়েই হবে ওখানে। ফলে এখানে আসলে খুব টাফ, খুব টাফ। পাকিস্তান বা নিউজিল্যান্ড আপনি কারে হারাবেন? নিউজিল্যান্ডে হারানো তো আমি এইরকম ব্যাটিং উইকেটে, ব্যাটিং প্যারাডাইসে নিউজিল্যান্ডে হারাবেন কিভাবে? এই যে ট্রায়াঙ্গুলার সিরিজটা জিতলো, দেখেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের জীবনের প্রথম ট্যুর যখন বাংলাদেশে আসলো, সেই সময় কথা বলছি, সেই সময় সে পিচ্চি ছিল। তার বয়স এখন ৩৫, সে এখনো এই বয়সে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার। মানে আপনি কারে ছেড়ে কার কথা বলবেন? গ্লেন ফিলিপস, লাথাম প্রত্যেকে দুর্দান্ত ফর্মে আছে। এবং এই ফর্ম যখন তারা পিওর ব্যাটিং উইকেট পাবে আরো দানবীয় অবস্থা ধারণ করবে। যদি আসলে আমরা আনএক্সপেক্টেড কিছু না করতে পারি, অবশ্যই ওদের এগেনস্ট আমাদের ৩ পেসার খেলাইতে হবে। তানজিম সাকিব, নাহিদ রানা এবং তাসকিন ৩ জনই খেলবে। স্পিনার ওখানে নামায় কোনো লাভ নাই ন্যাচারালি। যদি না আনএক্সপেক্টেডলি উইকেট একটু টার্ন থেকে যায়। অ্যাকচুয়ালি তো আমাদের ম্যানেজমেন্ট ওই যে যদিনার ভরসায় নাসুম আর মুস্তাফিজরা নিয়ে গেছে, কিন্তু মনে হয় না সেটা কাজ হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমি তেমন কোনো চান্স দেখি না। ফ্ল্যাট উইকেটের রাজা তারা এখন। পাকিস্তানের বিপক্ষে চান্স নেওয়া সম্ভব, একটা চান্স নেওয়া সম্ভব। কারণ পাকিস্তান ওই যে বললাম একটু ভার্নাবেল একটা অবস্থায় আছে। পাকিস্তান আপনি খেয়াল করবেন গত ২-৩ বছর ধরে ভার্নাবেল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, বোর্ড কোনো কিছু সেটেল করতে পারতেছে না। ইনফর্ম ক্রিকেটাররা হুটহাট করে বিপাকে পড়ে যাচ্ছে বোর্ডের কারণে। আবার দেখা যাচ্ছে বাবরের মতো খেলোয়াড়, তাকে ওরা প্রিজার্ভ করতে পারতেছে না, মানে তার যত্ন নিতে পারতেছে না। যেখানে তার থাকার কথা কোহলি বা সচিন টেন্ডুলকারদের তালিকায়, সে আজকে কোথায় নেমে আসছে? রিজওয়ান ফর্মে আছে, রিজওয়ান যে স্বস্তিতে আছে তা কিন্তু না। আপনারা অনেক নিউজ দেখতেছেন যেগুলো ওদের ঠিক স্বস্তি দিচ্ছে না। ওদের ইদানিংকালে বড় ভরসা হয়েছে যে একজন করে তরুণ আসবে, সে এসে কিছু পারফর্ম করে দিবে। এখন এই তরুণের ভরসায় থাকলে যেটা হয় যে ওই তরুণরা যেদিন না পারে সেদিন আসলে ম্যাচ বের করা অসম্ভব হয়, যেটা আমরা ফাইনালে দেখলাম নিউজিল্যান্ডের বিপক্ষে। ফলে পাকিস্তানের বিপক্ষে একটা চান্স নেওয়া যেতে পারে। ইন্ডিয়ার বিপক্ষে আমি বলবো আমাদের ম্যাচটা 50-50। রাগ করবেন না মোটেও, কিন্তু আমি বিশ্বাস করি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের 50-50। আমরা জিতলেও জিততে পারি, হারলেও হারতে পারি। পাকিস্তানের বিপক্ষে সেটা হয়তো 70-30, মানে ওদের জেতার সম্ভাবনা এই 70%। ওই 30%কে আপনার 100%-এ পরিণত করতে হলে বাড়তি এফোর্ট দিতে হবে, এবং দিনটা আমাদের হওয়া লাগবে। এখন এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে ইন্ডিয়া পাকিস্তান দুই দলরে হারায় আমরা পরের রাউন্ডে যেতে পারি। এমন না যে এই কাজ আমরা করি নাই। এশিয়া কাপে একাধিকবার এই কাজ করছি। এর চেয়ে শক্তিশালী ইন্ডিয়া, এর চেয়ে শক্তিশালী পাকিস্তানকে আমরা হারায় ফাইনালে গেছি। ফলে এই কাজটা আমাদের জন্য নতুন কিছু না। আমরা শক্তিশালী ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করছি বাংলাদেশের মাটিতে। শক্তিশালী ইন্ডিয়াকে ২-১ সিরিজ হারাইছি। ফলে হিস্ট্রির দিকে ফিরে তাকালে শান্ত অনেক কিছু পাবেন। আমাদের একটা চ্যালেঞ্জ হবে যে আমাদের বোলার শর্ট থাকবে সাকিব না থাকায়। সাকিবরে নিয়ে কনটেন্ট দিচ্ছি, নেক্সট কনটেন্টটাই সাকিবকে নিয়ে, তখন ওই জিনিসটা বলব। আমাদের ব্যাটিং অর্ডারকে নিয়ে কিন্তু আমি খুব অসন্তুষ্ট না। অসন্তোষ প্রকাশ করি অনেক। হ্যাঁ, মুশফিক, রিয়াদ, জাকের ওরা বিপিএল এ রান পায় নাই। স্টিল মুশফিক আর জাকের তো ওয়ানডেতে সুপার ফর্মে আছে। শান্ত ম্যাচ প্র্যাকটিসের মধ্যে ছিল না। স্টিল শান্ত আমাদের ওয়ানডেতে এখন সেরা ব্যাটসম্যান। ওপেনার দুজনই দুর্দান্ত করতেছে, তানজিদ তামিম, সৌম্য। ফলে আমরা ব্যাটিং অর্ডারের উপরে একটা ভরসা রাখতে পারি যে আপনি যদি ওয়ানডে হিস্ট্রি দেখেন, ওয়ানডেতে এদের পারফরমেন্স দেখেন, আমাদের টপ 6 ভালো পারফরমেন্সের মধ্যে আছে। ফলে আমরা যদি ওই টপ 6 থেকে ভালো স্কোর পাই, কেন না যে আমরা চান্সটা নেব? হ্যাঁ, ওই যে যেটা বললাম, ফিফথ বোলারের জন্য খুব স্ট্রাগল করতে হবে আমাদেরকে। ফিফথ বোলার হিসেবে মিরাজ আসলে কতটা সার্ভিস দিতে পারবে সেটা একটু ঝামেলা হয়ে যাবে। সেটা ওই সাকিবের কনটেন্টে পরিষ্কার করব। যাই হোক, এসব বিশ্লেষণী আলাপ খুব জরুরি না। জরুরি হচ্ছে এই সময় টিমের পাশে থাকতে হবে। দেখেন আজকে আমার, যদি আপনারা ইউটিউবিংটারেও সাংবাদিকতা ধরেন, আমি জানি না ধরা ঠিক হবে কিনা, তাহলে আমার সাংবাদিকতার বয়স প্রায় ২৩। এই ২৩ বছর ধরে একটা কাজ করছি। সেটা হচ্ছে যে একটা জায়গায় স্থির রয়েছে। অনেক কিছু, অনেক মত বদলাইছি, অনেকবার পথ বদলাইছি, অনেকবার খেলা আর দেখব না বলে ছেড়ে দিছি। কিন্তু চূড়ান্ত মোমেন্ট যখন আসছে, আমার টিম যখন কোথাও অ্যাসাইনমেন্টে বের হয়ে গেছে, একবার যখন বিমানবন্দরের দিক চলে গেছে, তখন আর পিছনে তাকাই নাই। তখন একটাই কথা বলছি যে টিমের পাশে থাকতে হবে। আর কোনো উপায় নেই। ওই যে লিটন যেটা বলছে যে, "আমি টিমে চান্স পাই নাই, কিন্তু আমি টিমের সঙ্গে আছি।" আমি টিমের ১৬তম সদস্য হিসেবে প্রতিটা রান, প্রতিটা উইকেট, প্রতিটা রান সেভ, এটার জন্য চিৎকার করব। তামিম একবার এশিয়া কাপের দলে ছিল না ইনজুরির জন্য। তামিমের একটা ইন্টারভিউ করছিলাম তখন আমি ১ম আলোতে।
ইন্টারভিউটার হেডিং ছিল যে আমি এখন বাংলাদেশের সমর্থক নাম্বার 1। ও নিজেই এই কথাটা আমারে বলছিল। আসলেই কিন্তু তাই। আমাদের টিম থেকে যদি কেউ অ্যাক্সিডেন্টালি কখনো বাদ পড়ে আউট অফ ফর্ম বা ইনজুরির জন্য, ওরা হচ্ছে টিমের সবচেয়ে বড় সাপোর্টারে পরিণত হয়। সেই জায়গাটায় আসেন, টিমের পাশে যেমন থাকি, আমরা সেরকম লিটনের সঙ্গে একটা ফাইট শুরু করে দেই। লিটন যেরকম দাবি করছে যে সে ১৬তম সদস্য, আমরা ১৮ কোটি মানুষ লিটনরে চ্যালেঞ্জ দিলাম যে, "লিটন, আপনি একা না। আমরা ১৮ কোটি ১৬ নাম্বার সদস্য হিসাবে এই দলের সঙ্গে আছি। 12 ম্যান হিসাবে শান্ত যে মুহূর্তে ডাক দিবে আমরা ১৮ কোটি মানুষ একসঙ্গে লিটনের সঙ্গে ফাইট করার জন্য দৌড় দিব।" এই আশাটা নিয়ে সবাই একটু টিভির সামনে বসেন। এই মোরাল সাপোর্টটা খুব কাজে দেয়। দেখেন আমরা তো রঙ্গরসিকতা করি। আমি একটা স্যাটায়ার পেজে শান্তর ওই যে চ্যাম্পিয়ন হতে চাই ওইটারে করছি, ট্রল করছি। এগুলো তো আমরা করব। কিন্তু একেবারে বিশ্বাস হারায় ফেললে ওরাও তো বিশ্বাস পাবে না। ওরা যখন ফিল করবে যে আমাদের পাশে কেউ নাই, তখন তো ওরা ওদের স্বাভাবিক পারফরম্যান্সটাও করতে পারবে না। আমরা যদি ওদের বুঝায় দেই যে তোমাদের আমরা ওই কোয়ালিটি মনেই করি না যে তোমরা সেকেন্ড রাউন্ডে যাবা, তাহলে ওরা কিভাবে যাবে? ফলে হিসাব নিকাশ আমরা মিলাবো, নিশ্চয়ই মিলাবো। ট্রল আমরা নিশ্চয়ই করব। শান্তরে ট্রল করে যত মজা পাওয়া যায় এত মজা তো পাওয়া যায় না। আমিও করব আরো। কিন্তু ওদের পাশে থাকতে হবে। একই সঙ্গে আমরা ফেসবুকে যখন সিরিয়াসলি লিখব, আমরা বুঝায় দেব যে লিটনের সঙ্গে আমাদের একটা চ্যালেঞ্জ লেগে গেছে। লিটন নিজেরে ১৬ নাম্বার মেম্বার হিসেবে ডিক্লেয়ার করছে ন্যাশনাল টিমের। আমরা বাকি ১৮ কোটিও ছাড় দিতে রাজি না। আমরাও ১৬ নাম্বার মেম্বার। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত ওই যে ১৫ জন গেছে, ওই ১৫ জন ১৬ নাম্বার মেম্বার হিসাবে আমাদের কতটা আগায় নিয়ে যেতে পারে। সবাইকে শুভেচ্ছা। আশা করি একটা ভালো অভিযান হবে। সবাই ভালো থাকবেন।